সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সবাইকে জাবেদার একজন এক্সপার্ট করে তুলবো ইনশাল্লাহ। অর্থাৎ যেখানে জাবেদা আছে সেখানে নিয়ম জানা লাগবে। আর একজন ব্যক্তি যখন কোনো বিষয় সম্পর্কে এক্সপার্ট হয় তখন তার নিয়মটা বেশি করে জানতে হয়। তো আমরা যত বেশি নিয়ম জানতে পারবো তত বেশি আমরা সে বিষয়ের উপর এক্সপার্ট হতে পারবো। তো আমরা কথা না বাড়ি আমরা ক্লাসে যাই। আমাদের আজকের পর্ব হচ্ছে আমাদের আজকে আমরা সব নিয়ম নিয়ে আলোচনা করব। তো প্রথম নিয়মটা হচ্ছে আমাদের পণ্য ক্রয় সংক্রান্ত, অর্থাৎ পণ্য ক্রয় সংক্রান্ত যত নিয়ম আছে সব নিয়মগুলো আমি আজ এখানে দেখাবো। তো সাধারণত পণ্য ক্রয় করলে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করি, কারণ ক্রয় বাবদ ব্যয় আমাদের বৃদ্ধি পায়। হ্যাঁ, এখন পণ্যটা আমরা বিভিন্ন ভাবে ক্রয় করতে পারি। তো দেখি কি কিভাবে আমরা পণ্য ক্রয় করতে পারি। নগদে পণ্য ক্রয় করলে জাবেদা হবে। প্রথমে বলছি, পণ্য ক্রয় করলে আমাদের ক্রয় বাবদ ব্যয় বৃদ্ধি পাবে, এই জন্য ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। অন্যদিকে আমরা পণ্যটা ক্রয় করতেছি নগদে, আমাদের নগদ বাবদ সম্পদ হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। এই কারণে আমাদের নগদ হিসাবকে ক্রেডিট করতে হবে। তো আমাদের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। ধারে পণ্য ক্রয় করলে জাবেদা হবে, এখন ধারে অর্থাৎ বাকিতে, যদি আমি বাকিতে পণ্য ক্রয় করি সেক্ষেত্রে আমাদের পাওনাদার বা প্রদেয় হিসাবে সৃষ্টি হবে। অর্থাৎ আমি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করে নিয়ে আসছি সে ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার কাছে টাকা পাবে, অর্থাৎ তাকে বলা হয় পাওনাদার বা প্রদেয় হিসাব। তো আমাদের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলে জাবেদা হবে, অর্থাৎ চেক। যদি আমি পণ্য ক্রয় করে কাউকে চেক দেয়, তো চেক দিলে আমার চেকের সম্পর্ক হচ্ছে ব্যাংকের সঙ্গে। তো আমি যদি কাউকে চেক দিই, সে চেকটি ব্যাংক থেকে ব্যাংকে জমা দিলে আমার অ্যাকাউন্ট থেকে তাকে টাকা দিয়ে দেওয়া হবে, তাহলে আমাদের ব্যাংকের থেকে টাকাটা কম হবে। এজন্য আমাদের জানতে হবে ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং নগদ বা চেক উল্লেখ না থাকলে আমাদের খেয়াল করতে হবে, নগদ বা চেক উল্লেখ না থাকলে, অর্থাৎ আমি যদি পণ্য ক্রয় করার সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ পাই বা প্রশ্নের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে, এবং সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, মানে এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে আমাদের খেয়াল করতে হবে নগদ বা চেক উল্লেখ আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমাদের সেটি হবে বাকিতে। হ্যাঁ, বাকিতে মনে করে আমাদের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং নগদ উল্লেখ থাকলে, যদি নগদ উল্লেখ করা থাকে তো সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। ক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং চেক উল্লেখ থাকলে, এই যে চেক উল্লেখ থাকে তো সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তো এই যে নিয়মগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা কখনো জাবেদা ভুল করব না। এরপরে আসি বিনামূল্যে পণ্য বিতরণ, অর্থাৎ আমরা আগের যে নিয়ম সাথে দেখছি সেখানে দেখছিলাম যে ক্রয় হিসাব ডেবিট হয়। আসলে ক্রয় হিসাব কি ক্রেডিট হতে পারে না? অবশ্যই ক্রয় হিসাব ক্রেডিট হতে পারে। কখন ক্রয় হিসাব ক্রেডিট হবে? যেমন বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো, অর্থাৎ বিনামূল্যে যখন পণ্য বিতরণ করা হয়, তো বিনামূল্যে বিতরণ করার উদ্দেশ্য হচ্ছে ওই পণ্যটির প্রচার করা অথবা ওই পণ্য সম্পর্কে জানানো জনগণকে। তো এই কারণে বিনামূল্যে প্রথমে পণ্যটি বিতরণ করে। এই যে পণ্যটি আমরা দিচ্ছি এই পণ্যটি অবশ্যই আমি ক্রয় করছিলাম, তো আমি যখন পণ্যটি দিচ্ছি তখন আমার ক্রয় পরিমাণ কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্রাস পাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য বিনষ্ট বা চুরি হলে, যদি পণ্য নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে জাবেদা হবে, এটা আমাদের একটি ক্ষতি, এজন্য জাবেদা হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। বিশেষ দ্রষ্টব্য, পণ্য বা চেক নামে কোনো হিসাব হবে না। আমরা অনেক সময় ভুল করি যে পণ্য হিসাব ডেবিট করি,
হ্যাঁ, পণ্য হিসাব ক্রেডিট করি, এইগুলো করা যাবে না। পণ্য বা চেক নামে কোনো হিসাব হবে না, স্পষ্ট করে এবং বড় অক্ষরে লেখা আছে কিন্তু, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, তাহলে আমাদের আর ভুল হবে না। আমরা নিয়ম 2 এ আসলাম, পণ্য বিক্রয় সংক্রান্ত কি কি নিয়ম আছে। তো সাধারণত পণ্য বিক্রয়ের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রধান আয় আসে। তো আয় হচ্ছে আমাদের, যত আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তত আমাদের আয় হিসাবকে ক্রেডিট করতে হবে। তো একটি কারবারি প্রতিষ্ঠানের প্রধান ইনকাম হচ্ছে পণ্য বিক্রয়ের মাধ্যমে আসে। তো নগদে পণ্য বিক্রয় করলে, আচ্ছা আমি যদি নগদে পণ্য বিক্রয় করি, তো আমার কাছে নগদ টাকা পরিমাণ আসবে, অর্থাৎ নগদ টাকার পরিমাণ আমার কাছে বৃদ্ধি পাবে এবং সঙ্গে সঙ্গে আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আমি এই হিসাবের ডেবিট ক্রেডিট নিয়ে আমি আরো একটি ক্লাস দেব, ডিটেলস ক্লাস দেব, তখন তোমরা আরো বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে নগদ হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। চেকে পণ্য বিক্রয় করলে, তো এর আগে দেখো আমরা চেকে পণ্য যখন ক্রয় করেছিলাম তখন কি ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করেছিলাম। এখন আমি চেক পাচ্ছি, মানে আমি পণ্য বিক্রি করতেছি, তার কাছ থেকে আমি চেক পাচ্ছি। তো চেকটা আমি কি করব, ব্যাংকে জমা দেবো। তো ব্যাংকে জমা দিলে ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসবে, তাই না? তো সেক্ষেত্রে আমার ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। তো ব্যাংক হচ্ছে আমাদের সম্পদ হিসাব, যদি ব্যাংকের টাকা বৃদ্ধি পায় তখন ব্যাংক হিসাবের মধ্যে কি হবে, ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ধারে পণ্য বিক্রয় করলে, এখন যদি আমি ধারে বা বাকিতে পণ্য বিক্রি করি, ধারে বা বাকিতে পণ্য বিক্রি করি তাহলে কোন হিসাবে সৃষ্টি হবে, ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাবে সৃষ্টি হয়। অর্থাৎ আমি যদি কারোর কাছে টাকা পাই, মনে করো এই ব্যক্তির কাছে আমি বাকিতে বিক্রি করলাম, ঠিক আছে? এখন আমি আমি আছি কোথায়, আমি আছি এখানে, আমি এই ব্যক্তির কাছে কি করবো, টাকা পাবো। যদি আমি কারোর কাছে টাকা পাই সেটা হচ্ছে আমার প্রাপ্য, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং নগদ বা চেক উল্লেখ না থাকলে, এই বিষয়টা আবার আসছে, আমরা একটু একটু দেখি। যদি বিক্রয় করার সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং নগদ বা চেক উল্লেখ না থাকে, সেক্ষেত্রে উক্ত লেনদেনটিকে বাকিতে মনে করতে হবে, অর্থাৎ ধারে মনে করতে হবে। তো আমরা একটু আগে যে ধারে জাবেদা দিছি, সে একই জাবেদা এখানে আসবে, প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং নগদ উল্লেখ থাকলে, যদি নগদ উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের যাবে হবে নগদ হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আছে বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং চেক উল্লেখ থাকলে, যদি চেক উল্লেখ থাকে তো আমাদের ব্যাংক হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এখন দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা ক্রয়কে ডেবিট করছি, ক্রয়কে ক্রেডিট করছি, কিন্তু মুনাফাবিহীন বিক্রয় এটা আবার কেমন? মানে যে বিক্রয় করলে লাভ বা লস কিছু হবে না, সেটা হচ্ছে আমাদের মুনাফাবিহীন বিক্রয়। আমি 5 টাকাতে মাল ক্রয় করছি, 5 টাকায় বিক্রি করছি, এখানে লাভও হয়নি, লসও হয়নি, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের যাবে হবে বিক্রয় হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এগুলো ছিল আমাদের বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা করার নিয়ম। তো এরপর আমরা আসি ক্রয় ফেরত সংক্রান্ত। এতক্ষণ আমরা ক্রয় করছিলাম, এখন যদি আমরা ক্রয় ফেরত দেয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে, আমরা আগে ক্রয় ফেরতটা কি সেটা একটু বুঝি। যে সাধারণত বাকিতে বা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আমি যদি নগদে মাল ক্রয় করলে আসি, সে মাল কখনো ফেরত নেবে না, কিন্তু আমি যদি কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করি তো আমি তাকে বাকিতে ফেরত দিতে পারবো। এখন কথা হচ্ছে আমি আছি এখানে আর এই ব্যক্তি আছে এখানে, যখন আমি এর কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করছিলাম তখন আমি প্রাপ্য হিসাবকে ডেবিট মানে ক্রেডিট করেছিলাম, বাড়াইছিলাম। এখন যখন আমি একে মাল ফেরত দেব তখন কি এর পরিমাণ কি হয়ে যাবে, কম হয়ে যাবে, অর্থাৎ প্রদেয় হিসাবের পরিমাণটা কম হয়ে যাবে। তো এজন্য এখানে বলা হচ্ছে যে বাকিতে বা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে তবে হবে প্রদেয় হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট।
এবার নিয়ম 4, বিক্রয় ফেরত সংক্রান্ত। তো বিক্রয় ফেরত কি? সাধারণত বাকিতে বা ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসে। যদি কখনো আমি বাকিতে পণ্য বিক্রয় করি তখন সেই পণ্যটি আমার কাছে ফেরত আসে, কোনো কারণে নষ্ট হোক বা নিয়ম মাফিক না হোক, কোনো কারণে ফেরত আসতে পারে। তো যদি ফেরত আসে তখন আমার জবাব হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন আমরা নিয়ম 5-এ আসি, উত্তোলন সংক্রান্ত। এখন উত্তোলন কাকে বলে? সাধারণত মালিক কারবার অথবা ব্যাংক থেকে কিছু নিলে বা মালিকের ব্যক্তিগত কোনো খরচ কারবার বহন করে বা করলে তাকে উত্তোলন বলে। অর্থাৎ মালিক কারবার থেকে কিছু নিলে অথবা ব্যাংকের থেকে কিছু নিলে অথবা মালিকের ব্যক্তিগত কোনো খরচ, মালিকের খরচ যদি কারবার বহন করে বা কারবার থেকে প্রদান করা হয় তো তাকে উত্তোলন বলা হয়। এখন দেখি কি কি হতে পারে। যদি মালিক কারবার থেকে নগদ টাকা উত্তোলন করে তাহলে উত্তোলন করলে যাবে হবে আমাদের উত্তোলন হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকার পরিমাণ আমাদের হ্রাস পেয়েছে, এই জন্য নগদ হিসাব এখানে ক্রেডিট হচ্ছে। যদি মালিক কারবার থেকে পণ্য উত্তোলন করে তাহলে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। কারণ আমরা যদি পণ্য উত্তোলন করতেছি তার মানে কি, পণ্য উত্তোলন করার সঙ্গে সঙ্গে আমার ক্রয়ের পরিমাণ কম হয়ে যাচ্ছে, এটা আমাদের মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাচ্ছে। এরপরে যদি মালিক ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তাহলে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ মালিক ব্যাংক থেকে টাকা নিচ্ছে, তো মালিক যেটা নেবে সেটা উত্তোলন, এখন টাকা নিচ্ছে কোথা থেকে? ব্যাংক থেকে। ব্যাংকের থেকে টাকা কি হবে আমার কম হয়ে যাবে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে। যদি মালিক কারবার থেকে কোনো সম্পদ উত্তোলন করে, কোনো সম্পদ, মালিক কারবার থেকে একটি কম্পিউটার নিল, মালিক কারবার থেকে একটি চেয়ার নিল, একটি টেবিল নিল, সবগুলো সম্পদ হতে পারে। তো সেক্ষেত্রে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট এবং সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট। যে সম্পদের নাম উল্লেখ করা থাকবে আমরা সেই সম্পদের নাম ওখানে লিখবো। যেমন হতে পারে মালিক কারবার থেকে একটি চেয়ার নিল, সেক্ষেত্রে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখানে সংশ্লিষ্ট সম্পদ বলতে এর সংশ্লিষ্ট সম্পদের নিচে ওই সম্পদটির নাম আমরা লিখে দেব। এরপরে দেখি, যদি মালিকের কোনো ব্যক্তিগত খরচ কারবার প্রদান করে তাহলে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। আয়কর প্রদান করা হলে যাবে। এখন আয়করটা হচ্ছে আয়ের উপর কর। এক মালিকানা কারবারের ক্ষেত্রে আয় ভোগ করেছে মালিক, এখন আয়ের উপর যে কর দিতে হবে সেটা মালিককে দিতে হবে, এবং মালিকের আয়করটা যদি কারবার প্রদান করে থাকে সেক্ষেত্রে যাবে হবে উত্তোলন হিসাব অথবা আয়কর হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমরা উত্তোলন দিলেও আমাদের যাবে হবে, আয়কর দিলেও যাবে হবে। জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলে, জীবন বীমা অর্থাৎ মালিকের জীবন বীমার টাকা যদি কারবার থেকে প্রদান করা হয় সেক্ষেত্রে যাবে হবে উত্তোলন হিসাব অথবা জীবন বীমা প্রিমিয়াম হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। তো আজকে যে নিয়মগুলো আমরা দেখলাম এই নিয়মগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব এবং এই মোতাবেক আমরা যাত্রা করব। আমরা পরবর্তী নিয়মগুলো পরবর্তী পর্বে আরো বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।